আমন্ত্রণ সবাইকে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সঞ্জুয়েল। পুরো বিশ্বের চোখ এখন শুক্রবার আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের যে বৈঠকটি হতে যাচ্ছে সেটির দিকে। কারণ শুধুমাত্র এই বৈঠক একেবারেই ইউক্রেন ইস্যু কেন্দ্রিক থাকবে বিষয়টি তা নয়। অনেকে ধারণা করছেন আমেরিকা রাশিয়া সম্পর্ক সামনের দিনগুলোতে কোথায় যাবে, এবং একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বর্ধিত ট্যারিফ বিভিন্ন দেশের উপর আরোপ করার বিষয় হুমকি দিচ্ছেন, অর্থাৎ যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করবে, বাণিজ্য চালিয়ে যাবে, তাদের উপর যে সেকেন্ডারি ট্যারিফ দেওয়ার ঘোষণা দিয়েছেন সেটির বিষয়ে আলোচনা আসতে পারে। এবং কেউ কেউ মনে করছেন আসলে এই বৈঠক থেকে কিছুই হবে না, এটি রাশিয়ার এক ধরনের সময় ক্ষেপণের কৌশল। অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক ধারণা তৈরি হচ্ছে এই বৈঠকটির আগে থেকে। বিশেষ করে ইউরোপিয়ান নেতারা প্রেসিডেন্ট ট্রাম্পকে যখন টেলিফোন করেছেন তখন প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপের বিষয় কিংবা ইউক্রেনের বিষয়ে তিনি অনড় থাকার বিষয়ে কিংবা তাদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। তারপরও ইউরোপিয়ান নেতাদের কেউ কেউ মনে করছেন শেষ মুহূর্তে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিন যখন একটি ঘরে একা বসে কথা বলবেন সেই আলোচনায় অনেক কিছুর মোড় ঘুরে যেতে পারে। বিশেষ করে ইউক্রেনের দখলকৃত যে ভূমি এখন পর্যন্ত রাশিয়ার দখলে রয়েছে সেটির ব্যাপারে কোনো রকম ছাড় প্রেসিডেন্ট ট্রাম্প দেন কিনা সেটি নিয়ে নানা ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে ইউক্রেনিয়ানদের মধ্যে। এবং সেই আশঙ্কার আসলে কি আলোচনা হলো সেটি শুক্রবার দুই নেতার বৈঠক শেষে তাদের যৌথ সংবাদ সম্মেলনে হয়তো পুরোপুরি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে আমরা ধারণা পাওয়ার চেষ্টা করব আজকের আলোচনা, এবং এই কারণেই আমরা আলোচনায় যুক্ত করেছি ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর কবির হাসান, সেটি হলো এই বৈঠক ঘিরে মানুষের আগ্রহ, চাঞ্চল্য এটি থাকবে খুবই স্বাভাবিক, কারণ অনেকদিন পর রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হচ্ছে আমেরিকার কোন প্রেসিডেন্টের। যদিও পুতিন এর আগে 48 বার বৈঠক করেছেন আমেরিকার 5 জন প্রেসিডেন্টের সঙ্গে, অর্থাৎ তার 25 বছরের জীবনে আমেরিকাকে ডিল করার দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়ে অনেকেই নানা ধরনের দোলাচলে থাকেন। তিনি শেষ মুহূর্তে আসলে কোন অবস্থানটি নিয়ে নেন সেটি নিয়ে এখন পর্যন্ত তার অতীত রেকর্ড এবং অন্যান্য বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অনেকে আশঙ্কায় আছেন। আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হলো এই বৈঠক থেকে মূল যে আলোচনা অর্থাৎ শান্তি চুক্তি কিংবা সিজফায়ার আসার বিষয়টি, সেটি নিয়ে কতটা আশাবাদী হওয়া যাচ্ছে? দেখুন, এই বৈঠকের রেজাল্ট ভেরি আনপ্রেডিক্টেবল, কিন্তু আমি মনে করি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ধরনের মানে ইন বিটুইন পজিশনে পড়ে গেছেন। কারণ আপনি জানেন তার নির্বাচনী ইশতেহারে ছিল 24 ঘন্টার মধ্যে উনি রাশিয়ান ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। সেটা গড়িয়ে অলমোস্ট 7 মাস হয়ে গেল, এখন কিছুই হচ্ছে না। আর প্রেসিডেন্ট ট্রাম্প কখন কি বলেন তার আগা মাথা নেই। আপনি জানেন যে জেলেনস্কিকে হোয়াইট হাউসে এনে উনি ওনাকে রীতিমতো অপমান করেছেন। তারপর প্রেসিডেন্ট পুতিনকে একবার বন্ধু ভেবেছেন, আবার পর মুহূর্তে তার পজিশন চেঞ্জ করেছেন। এবং উনি যে যাচ্ছেন শুক্রবারে, উনি বলেছেন মানে ফার্স্ট 2 মিনিটস মানে হি উইল ওয়ার্ক আউট এন্ড ডু সামথিং লাইক দিস। তো তার কথার আগা মাথা কিছুই নেই। কিন্তু আমি বলবো যে যে শর্তে ওনারা যাচ্ছেন, মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জায়গা ছেড়ে দেওয়ার মাধ্যমে শান্তি চুক্তি করা এবং রাশিয়ান পজিশন যে ক্রিমিয়া 2014-এ ওরা দখল করেছিল, এটা তো ছাড়ার প্রশ্নই ওঠে না। আর যে 4টা রিজন যারা এখন উপরের দিকে যে ডনবাস রিজনের 2টো জায়গা অলরেডি রাশিয়ান কন্ট্রোল অলমোস্ট 100%, আরো 2টো জায়গা নিচের দিকে 70% রাশিয়ান দখলে। ওই 4টা জিনিস, 4টা অঞ্চলও রাশিয়া ছাড়তে চাচ্ছে না, ওরা অলরেডি ইশতেহার দিয়েছে। এগুলো আমার মনে হয় না মানে এই বৈঠকে এটা শেষ হবে। কিন্তু আপনি এই কথাটা বললেন, এটা শুধু রাশিয়ান ইউক্রেন যুদ্ধ নিয়ে নয়, কারণ এই রাশিয়ান ইউক্রেন যুদ্ধ 3.5 বছর আগে আমেরিকান উস্কানিতেই শুরু হয়েছিল। কারণ তাদের উদ্দেশ্য ছিল রাশিয়াকে উইক করা, তারপরে চায়নাকে ধরা। কিন্তু ইন দি মিন টাইম প্রেসিডেন্সি চেঞ্জ হয়েছে আমেরিকাতে, নতুন মাগা মুভমেন্ট এসেছে, আনপ্রেডিক্টেবল। ইটস ভেরি হিস্টোরিক্যাল যে ডোনাল্ড ট্রাম্প আবার জিতে এসেছেন। এখন ডোনাল্ড ট্রাম্প চাইবে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, কারণ রাশিয়া তো একটা পরাশক্তি, ওরা ইকুয়ালি নিউক্লিয়ার আর্ম, ইকুয়ালি ফোর্স সামরিক ভাবে।
হয়তোবা সারা বিশ্বের অর্থনৈতিক চাপের কারণে ওদের ইকোনমি দুর্বল আছে, কিন্তু এটা বিরাট দেশ, একটা সাম্রাজ্য অনেক বছর ছিল। এখন তার বাইরেও আপনি এই কথাটা উল্লেখ করেছেন জুয়েল ভাই, যে অন্য কিছু তাদের বায়োলেটারাল স্বার্থ ওরা দেখবে। যেমন ধরেন এই যে আর্কটিক ইয়াতে এই বরফ গলতে শুরু করেছে, এবং আপনি জানেন ভেরি ইন্টারেস্টিং যে জায়গায় মিটিংটা হচ্ছে আলাস্কা। 19 শতকে যার আলাস্কা কিন্তু রাশিয়া আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। এবং আমি দেখলাম গুগল করে, এটা মাত্র 55 মাইলস যে রাশিয়ান বর্ডার থেকে আলাস্কা বর্ডারে, এবং এটা অনেক দূরে ইউরোপ এবং ইউক্রেন থেকে এমন একটা জায়গা খুঁজে নিয়েছেন স্ট্র্যাটেজিক কারণে, যে ওখানে যাতে থার্ড পার্টি কেউ আসতে না পারে। কিন্তু আপনার কাছে একটা অবাক লাগছে না যে ইউক্রেন নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু ইউক্রেন সেখানে নেই, এবং ইউরোপ বারবার বলছে যেটা একতরফা সিদ্ধান্ত দেওয়া ঠিক হবে না। জেলেনস্কি বলেছে এটি নিয়েও আসলে নানামুখী বক্তব্য পাওয়া তাহলে যাচ্ছে। এটা নন স্টার্টার টু বিগিন। কিন্তু আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প ওখানে যাচ্ছেন জেনেই, অন্তত অ্যাডভাইজার আছে যে এটা এই ধরনের কিছু হবে না, এবং অন্য কিছু ওরা অ্যাচিভ করতে পারে কিনা। আর ওদিক দিয়ে পুতিন মানে হি ইজ এ মানে ফরমার মানে সিক্রেট সার্ভিস। আমি একটু ইউরোপ এবং ইউক্রেনের বিষয়টা নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। সেটা হলো যে এই বিষয়টি নিয়ে শুরু থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানামুখী বক্তব্য রাখছেন। তিনি শুরুতে বলছিলেন যে হ্যাঁ, জেলেনস্কি আসতে পারে, তিনি সাইডলাইনে থাকলেন, মূল বৈঠকে থাকলেন না। পরবর্তীতে তিনি বললেন যে এই বৈঠকের পর আমি চেষ্টা করব জেলেনস্কি এবং পুতিনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার। আজকে তিনি বলছেন যে হ্যাঁ, সে বৈঠকে পুতিনের সঙ্গে জেলেনস্কি এবং ইউরোপিয়ান লিডারও থাকলে চাইলে থাকতে পারেন। অর্থাৎ তিনি আসলে সিদ্ধান্ত কি নিতে পারছেন না, কিংবা ওয়েল প্রিপেয়ার্ডের যে বিষয়টি আমরা বলি এই বৈঠককে কেন্দ্র করে কিংবা এই বিষয়কে ঘিরে, সেটি কি তিনি এখন পর্যন্ত হতে পারেননি বলে মনে হচ্ছে? না, এটা হলো ট্রাম্প স্টাইল। আসলে সে নিজেও জানে সে কি করতে যাচ্ছে। সে অন দি হুইম এবং বিজনেস মতো ডিল করে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক ব্যাপার তো বিজনেস করার মতো না, তার থেকে নিজস্ব বিজনেস সেই মডেলই আসলে ফলো করছে। এবং কোনো কোনো জায়গায় মডেল কাজ করে যায়, কোনো জায়গায় কাজ করে না। ট্যারিফ নিয়ে যে ড্রামাটা উনি করে যাচ্ছে, এটা অবাক লাগে। ও চাচ্ছে যে সবাই এসে তার কাছে ধরা দেখ, মাপ চাক অথবা ব্যাক করুক, তাকে ট্যারিফ কমিয়ে দেওয়া। কিন্তু একটা জিনিস সত্যি, আমেরিকান যে ট্যারিফ টু দি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা এই ট্যারিফ আরোপ করার আগে যে লিবারেশন এপ্রিল যেটাকে বলে আর কি, লেস দেন 3% ছিল, কিন্তু এই রিসিপ্রোকাল ট্যারিফ আরোপ করার কারণে এখন এটা ক্লোজ টু 20%। এবং এই ট্যারিফ হওয়ার কারণে আলটিমেটলি লং টার্ম আমেরিকার জন্য খারাপ, আমেরিকার জনগণের জন্য খারাপ। এবং আপনি জানেন যে রাশিয়ার সাথে তাদের বাণিজ্য সম্পর্ক অলমোস্ট তলানিতে। যে আর্কটিক সিটিতে যে বরফ গলা শুরু করে, সে কিন্তু অনেক খনিজ সম্পদ আছে। এই খনিজ সম্পদে দুজনের কিন্তু দুই দেশেরই একটা জয়েন্ট ইন্টারেস্ট আছে, এবং তাদের যদি বাণিজ্য সম্পর্ক আবার ফিরিয়ে নিতে যেতে পারে সেটাও তাদের ইন্টারেস্ট আছে। তা আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প শুধু ইউক্রেনে শান্তি রক্ষা বা শান্তি তৈরি করার জন্য ওখানে যাচ্ছেন সেটা আমি মনে করি না। অন্য কোনো এজেন্ডা তার মধ্যে আছে যেটা আমরা এখন জানতে পারছি না। কিন্তু ওয়ান থিং আই নো ফর শিওর, এই মিটিং এ কোনো কনক্লুশন আসবে না। মিটিংটা আরেকবার হবে, সেই মিটিং এও আমার মনে হয় জেলেনস্কি আসবে না, আসতে দিবে না। কারণ পুতিন বরাবরই বলেছে এটা আমাদের দুজনের, কারণ যুদ্ধটা রাশিয়ার পক্ষ থেকে এখন বুঝতে হবে যে ওরা মনে করছে যুদ্ধটা আসলে আমেরিকার কারণেই হয়েছে। রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পরেও মানে 6 মাসের মধ্যে একটা কনক্লুশনে আসা যেত, সে কনক্লুশনটা আসলে ইউক্রেনের জন্য ভালো হতো, এত প্রাণহানি হতো না। এগুলো আমেরিকার কারণে হয়েছে। আমি বলবো যে ওভারঅল কথাটা আপনারা অনুষ্ঠানে বলেছিলাম যে পুতিন এবং পুতিনের রাশিয়া ইজ দ্য বেটার পজিশন দেন ইউক্রেন অথবা প্রেসিডেন্ট ট্রাম্প অফ আমেরিকা। জি, মোহাম্মদ মালিক, এই ধরনের যেটি প্রফেসর ডক্টর কবির হাসান বলছিলেন, এই ধরনের বিশ্লেষণ ইউরোপিয়ান নেতারাও করছেন। সিএনএন একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। তারা বলছে যদিও গতকালকে আমরা দেখেছি যে ইউরোপিয়ান নেতারা, ইউর নেতারা, ন্যাটোর নেতারা সবাই এক হয়ে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট সবাই এক হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি টেলিফোন করেছিলেন, এবং সেখানে তারা প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন যে ইউক্রেনকে ছাড়া তিনি ইউক্রেনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। কিন্তু ইউরোপিয়ান নেতাদের 3টি সংশয়ের জায়গা সিএনএন বিশ্লেষণ করে সোর্সের মাধ্যমে তারা বলছে, একটি হলো তারা বলছে পুতিন এবং ট্রাম্প দুজনের মধ্যে পুতিন অনেক ভালো খেলোয়াড়, পুতিন অনেক ভালো প্রিপারেশন নিয়ে আসবেন, পুতিন জানেন কিভাবে নেগোসিয়েশন করতে হয়। দ্বিতীয় যে বিষয়টি তারা বলছেন, যখন একা রুমে দুই প্রেসিডেন্ট ঢুকে যাবেন তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে যাই বলুন না কেন রাশিয়ার ব্যাপারে তার মধ্যে এক ধরনের সহানুভূতি আছে,
এবং তৃতীয় যে বিষয়টি তারা বলছে সেটি হলো যে এই বৈঠকের মাধ্যমে পুতিন আসলে সময় ক্ষেপণ অর্থাৎ কত বেশি সময় সামনে পাওয়া যায় সেই কৌশলে এগুচ্ছেন। আপনি এই তিনটি বিশ্লেষণের ব্যাপারে কতটা একমত হতে পারছেন? জি, আসলে দেখুন, এই যে তিনটি বিশ্লেষণের কথা আপনি বললেন, মোটামুটি আমিও এগুলোর সাথে একমত। তার কারণটি হলো যে এই যে যে সামিটটা হতে যাচ্ছে কালকে, এটা কোন একটি সময় হতে যাচ্ছে। দেখুন, এখানে এর ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, কবির হাসান খুব স্পষ্ট করে বলেছেন সুন্দর করে যে ট্রাম্পের একটা প্রতিশ্রুতি ছিল 2024 নির্বাচনে ক্যাম্পেইনে যে 24 ঘন্টার মধ্যে তিনি সব যুদ্ধ থামিয়ে দিবেন। এই যে একটা প্রমিস, তার প্রমিস রক্ষার দায় আছে। তারপরে আরেকটা জিনিস হলো যে এই যে ট্যারিফ যুদ্ধ যেটা শুরু করেছেন ট্রাম্প, এই যুদ্ধের ফলে কিন্তু বিশ্ব রাজনীতিতে যে মেরুকরণ সেটি কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আধুনিক বিশ্বে আধিপত্যবাদ কিংবা ধরেন আপনার যে সুপারিটি যেটা মেনলি মেনটেন হয় সেটা কিন্তু অস্ত্র দিয়ে নয়, বাণিজ্য দিয়ে। তো টেরিফ ওয়ারে যদি আপনি একটু ব্যাকওয়ার্ডে চলে যান ইন দ্য লং রান, যেটা কবির ভাই সুন্দর করে বলেছেন যে লং রান কিন্তু আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে, বিশ্ব যেমনই হোক না কেন। তো এই লং রান যেটি পোলারাইজেশন আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে, যে ইন্ডিয়াকে কিন্তু এই ট্যারিফ যুদ্ধের মাধ্যমে ট্রাম্প দূরে সরিয়ে দিচ্ছেন। তার মানে তিনি ইন্ডিয়া যে মানে কৌশলগত বন্ধু আমেরিকার, সেই বন্ধুকে দূরে সরিয়ে দিচ্ছে। যার ফলে হচ্ছে কি, ইন্ডিয়া কিন্তু এখন ধীরে ধীরে রাশিয়া এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি হওয়ার একটা সুযোগ এসে গেছে ইন্ডিয়ার সামনে। কারণ ইন্ডিয়া তেল আমদানি করছে রাশিয়া থেকে, চায়নাও করছে, এবং যখন ট্যারিফ আরো বাড়ানোর হুমকি দিচ্ছে ইন্ডিয়ার উপরে, যখন এটি সত্যি পারবে, তখন মোদির কিন্তু আলটিমেটলি কোনো বিকল্প থাকবে না। তিনি কিন্তু তার এই ট্যারিফের প্রতিক্রিয়া কিন্তু ভারত শক্ত একটা প্রতিক্রিয়া দিয়েছে। সেটা কি, যে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে আমরা অন্য কিছু বিবেচনা করছি না। তাই অর্থাৎ আমেরিকার সাথে বন্ধুত্বের চেয়ে তারা জাতীয় স্বার্থটাকে বড় করে দিচ্ছে। এটা কিন্তু হওয়ার কথা। আধুনিক বিশ্বে প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু তার পররাষ্ট্র নীতি কিংবা বাণিজ্য নীতি বা অন্যান্য কিছু অনুসরণ করে জাতীয় স্বার্থে, অর্থাৎ তার দেশের জন্য কোনটি প্রয়োজন। কাজেই চিরদিনই আমেরিকার বন্ধু থাকবে ইন্ডিয়া, এটা গ্যারান্টেড নয়। সেই ইন্ডিয়া কিন্তু চলে যেতে পারে রাশিয়ার দিকে, চলে যেতে পারে চায়নার দিকে। যেমন পুতিন কিন্তু এবার শেষের দিকে ভারত সফর করবেন, এবং মোদিও বলছেন তিনি চায়না যাবেন। তাহলে দেখেন, এই যে একটা ওই অঞ্চলে যে একটা আলাদা একটা মেরুকরণ হচ্ছে রাজনীতিতে, এই বিষয়টি নিশ্চয়ই ট্রাম্পকে বোঝেন না, বোঝেন। হয়তো সে কারণেই পুতিনকে একটু প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে, পুতিনের সাথে যদি তিনি একটা নেগোসিয়েশন করে আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসতে পারেন, তাহলে কিন্তু ওই যে মেরুকরণটা সেটারই একটা ভিন্ন গতি হয়তো আসতে পারে, সেটা তার মাথায় থাকতে পারে। আর আরেকটি জিনিস হলো যে দেখুন, এটা শুধুমাত্র যে ইউক্রেন যুদ্ধ জন্যই যে আলোচনাটা হচ্ছে সেটি হলেও মূলত এর পিছনে অন্য কারণ আছে। কবির হাসান ভাই কিন্তু একটু বলেছেন, সেটি কি, যে এই যে দুই দেশের মধ্যে স্পেশালি ইকোনমিক এবং বাণিজ্যের দিক দিয়ে যে সম্পর্ক এক তলানির পর্যায়ে পৌঁছেছে, এটিকে রিভাইভ করা যায় কিনা, অর্থাৎ দুই দেশের মধ্যে আবার নতুন করে ইকোনমিক এবং ট্রেড একটা কোঅপারেশন স্থাপন করা যায় কিনা, এটাও কিন্তু একটা উদ্দেশ্য থাকতে পারে। অর্থাৎ পিছনে অনেক কিছু থাকতে পারে যেটি আমরা হয়তো দেখছি না। কিন্তু আমি যেটা মনে করি যে সিএনএর যে বিশ্লেষণ আপনি বললেন, এটি মোটামুটি তাই। আর তারপরে একটা কথা থেকে যায় যে ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টা কি, আনপ্রেডিক্টেবিলিটি ইজ দ্য প্রেডিক্টেবল। অর্থাৎ ট্রাম্পের ক্ষেত্রে আর প্রেডিক্টেবল তো করা যায় না, কাজে আনপ্রেডিক্টেবলটাই প্রেডিক্টেবল। কাজে তিনি যে আরো কোন দিকটা যে কি করে ফেলবেন, আর পুতিনের যে ব্যাকগ্রাউন্ড এবং তার যে পার্সোনালিটি কিংবা তার যে কৌশল বা কূটনীতি কিংবা অন্যান্য একজন নেতা হিসেবে তার যে ধরনের চতুরতা তার মধ্যে যে কাজ করে, ট্রাম্পের মধ্যে সে নাই। যদিও ট্রাম্প বলেছেন 2 মিনিটের মধ্যে অন্য কিছু হয়ে যেতে পারে। এখন অন্য কিছু কোন দিকে যাবে। বড় কথা হলো যে ট্রাম্প
কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে আগে থেকেই একটা প্রত্যাশার পাওয়ারটা যাতে কম থাকে সে ধরনের আভাস দেওয়া হচ্ছে। ফক্স নিউজে প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করা হচ্ছিল যে এই বৈঠক কত শতাংশ ব্যর্থ হতে পারে, তিনি বলছেন 25%। তার মানে হলো যে তিনি নিজেও বলছেন এবং হোয়াইট হাউস থেকে কালকে প্রেস সেক্রেটারি বলছেন এটি অনেকটা লিসেনিং সেশন হবে, এটি দ্বিতীয় বৈঠকের একটি জায়গা খুলবে। ট্রাম্প এমনটিও আভাস দিয়েছেন যে যদি ব্যর্থ হয় তাহলে যৌথ সংবাদ সম্মেলন হবে না, ট্রাম্প একাই সংবাদ সম্মেলন করবেন। যে হতে পারে সেটা, কিন্তু আমি যেটা বললাম, ট্রাম্প কিন্তু আবার আরেকটা কথা বলেছেন যে মানে যে সেরকম দেখাই শেষ দেখা নয়, তো যে এই মিটিং শেষ না, আরেকটা সেকেন্ড মিটিং হতে পারে, সেখানে আমরা জেলেনস্কিকে ডাকবো এবং প্রয়োজনে আমরা তার যে ইউরোপীয় কিছু নেতাদেরও আমরা ডাকতে পারি। কাজেই এটি কিন্তু অ্যাকচুয়ালি কবির হাসান ভাই যেটা কনক্লুশন যেটা বলেছেন, অ্যাকচুয়ালি এই সামিট থেকে আমরা তেমন ভিজিবল কোনো অগ্রগতি বা ফল দেখতে পাবো। প্রফেসর ডক্টর কবির হাসান, অনেক বিষয় এতদিন আলোচনা হয়েছে দুই পক্ষের শর্তগুলো নিয়ে এবং অনেক বিষয় কিন্তু অনেকটা মীমাংসিত, যেমন ইউক্রেনের নেটোতে যাওয়া হচ্ছে না, যত ইউক্রেন বলুক না কেন এই ধরনের বিষয়গুলো আমেরিকাও মানবে না, রাশিয়াও মানবে না। কিন্তু যে জায়গাটায় আটকে আছে সেটি হলো জেলেনস্কি আজকে বলছিলেন যে 18% ভূমি, আমরা এতদিন সংখ্যাটা নিয়ে সরকারি ভাষ্যে নানা ভাষ্য পাচ্ছিলাম, জেলেনস্কি বলছেন 18% ভূমি রাশিয়ার দখলে আছে। এই ভূমিটা নিয়ে কিন্তু পুরো যুদ্ধবিরতি বলুন, আলোচনা বলুন, সবকিছু আটকে আছে। আমি আপনার কাছে প্রশ্ন রাখবো, প্রশ্নটি হলো আমরা জানি প্রেসিডেন্ট ট্রাম্পও বলছিলেন যে ইউক্রেনের হাতে কোনো কার্ড নেই, অর্থাৎ রাশিয়ার এখন মূল ড্রাইভারের ভূমিকায়, কিন্তু বৈঠকটি হচ্ছে আমেরিকার সঙ্গে, ইউক্রেনের সঙ্গে নয়। আপনার কাছে কি মনে হয় যে এই ভূমির পাশাপাশি, ভূমি গেলে তো ইউক্রেনে যাবে, এটি এই বৈঠকে আমেরিকা এবং রাশিয়ার সম্পর্কেরও অনেক কিছু নির্ভর করবে, সামনের দিনগুলোতে কেমন সম্পর্ক যাবে সেটি যেমন থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে কি কোনো কার্ড আছে রাশিয়াকে চাপ দেওয়ার? আমি মনে করি না, এই কারণে, কারণ রাশিয়া কিন্তু অলরেডি তাদের দাবিগুলো সামনে নিয়ে কিন্তু সামনে আসছে, এরকম না যে আনপ্রেডিক্টেবল। তারা বলেছে ক্রিমিয়া তাদের 2014-এ এটা পার্ট অফ রাশিয়া। আপনি যদি হিস্টোরিকে দেখেন, দ্যাট ওয়াজ এ পার্ট অফ রাশিয়া মেনি ইয়ার্স এগো। তারা ইউক্রেনকে একটা, যখন ইউএসএসআর একসাথে ছিল, এটা ইউক্রেনকে একটা দান হিসেবে দিয়েছে, ওরা এটা নিয়ে গেছে। এবং যে ক্রিমিয়ার যে ব্যাপারটা, ব্ল্যাক সি ফ্লিট অনলি, মানে ওয়ার্ম ওয়াটার, রাশিয়ার জন্য এটা দরকার, রাশিয়া এটা ছাড়বে না। যে 4টা এলাকার কথা বললেন, যেটা সিএনএন প্রতিবেদক বললেন, 2টা জায়গায় অলরেডি অলমোস্ট, যে ডনবাস রিজন যেটা বলে, যে 2টা ডোনাস্ক এবং বলে গেলাম আরেকটা, দুটো জায়গা অলমোস্ট 100% রাশিয়ানরা দখল করে আছে। আর অন্য নিচের দুটো জায়গায়, যে জাপরোজকে এবং খারসন, এখানে 70%। এখানে আপনার আরেকটা জিনিস বুঝতে হবে, এই 4টা অঞ্চল দুটো দিকে ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো এটা রাশিয়ান কালচার, রাশিয়ান অধ্যুষিত লোকজন মেজরিটি ওখানে। নাম্বার 2, ওখানে কিন্তু যে ইউক্রেনের সমস্ত খনিজ সম্পদ ওই জায়গায় ঘনীভূত। সুতরাং এটা শুধু ল্যান্ড না, সভরেনিটির ব্যাপার আছে। আমি ক্যান আন্ডারস্ট্যান্ড মানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির যে পজিশন, যে ল্যান্ড আমরা দিব না। কিন্তু আপনি দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু মিটিং এ যাচ্ছে, অলরেডি শান্তি, কিভাবে শান্তি, মানে ভূমি সোয়াপ করে। এবং ভূমি সোয়াপ করে মানে কি, অলমোস্ট 18% অফ দি ল্যান্ড, মানে আপনার দেশের ল্যান্ড আরেকজনকে দিয়ে দিবেন, অনলি একটু টাইনি আর একটু জায়গায় আপনার হস্তান্তর হবে। আমি প্রথমে শুরু করেছিলাম যে জায়গায় আলাস্কায় যেই মিটিংটা হচ্ছে, আলাস্কা একটা সময় রাশিয়ার অংশ ছিল। রাশিয়া কিন্তু এই মেসেজ দিতে যাচ্ছে যে ওনারশিপ ডাজন্ট ম্যাটার, ওনারশিপ ক্যান চেঞ্জ, তাই না? এখন আপনি হয়তো জানেন যে মাঝখানে বছর 2 আগে কিন্তু এই 4টা জায়গায়, 2টা এলাকায় অলরেডি ওদের গণভোট হয়েছে, এবং গণভোটে ওরা ঠিক করেছে যে তারা পার্ট অফ রাশিয়া হবে। এবং রাশিয়ার জনগণ কিন্তু এখনো এই পুতিনের যে পজিশন, এই পজিশনকে ওরা মেনে চলতেছে। আলটিমেটলি একটা কম্প্রোমাইজ তো কোনো জায়গায় হবে, এবং কম্প্রোমাইজ যেটা হতে পারে, ফার্স্ট অফ অল নো ন্যাটো, সেকেন্ড নো ক্রিমিয়া, থার্ড তারা হয়তো বলবে ঠিক আছে এই 4টা অঞ্চলে আমাদের শান্তি হোক, সেখানে গণভোট হোক, গণভোটে যারা ইউক্রেনের পার্ট থাকতে চায় থাকবে, অথবা রাশিয়ার পার্ট হতে গেলে রাশিয়া চলে যাবে। আলটিমেটলি এই কাহিনী তো আমেরিকা অনেক জায়গায় করেছে। আপনি মনে করেন এই যে কসোভো একটা দেশ তৈরি করেছে, তার সুদানকে 2 ভাগ করে দিয়েছে, এটা হচ্ছে লার্জেস্ট কান্ট্রি, মানে ল্যান্ডমার্কস অনুযায়ী ইউরোপের চেয়ে বড় ছিল। এগুলো আমেরিকা প্লে করে যাচ্ছে, মানে 1947 থেকে 89-এ ওদের বিভিন্ন দেশে ওরা 64 টাইমস ওরা রেজিম চেঞ্জ করেছে। তো এগুলো তো সবই রাশিয়ার জানা আছে হিস্টোরিক্যালি।
তো এই মুহূর্তে আমার মনে হয় এইটাই হবে কনক্লুশন, কিন্তু এই কনক্লুশনটা এক মিটিং এ হবে না। যেটা পুতিন চাচ্ছিল এই মুহূর্তে, যে এইটাকে প্রলম্বিত করা, একটা মিটিং হোক, বরফ গলক, আর একটা মিটিং হবে, আবার কথাবার্তা 2-3 মাস পরে, তারপর এই 2-3 মাসের মধ্যে তার গড় গুছিয়ে নেওয়া। যে কথাটা মালিক একটু বলছিলেন যে ভূ রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, আপনার ব্রিক্স নিয়ে ওরা যে মানে ব্রাজিল, চায়না, রাশিয়া এবং সাউথ আফ্রিকা যে ওরা একটা অল্টারনেটিভ ইকোনমিক জোন তৈরি করার চেষ্টা করছিল, সেটাকে আরো কাছে নিয়ে আসবে। এবং আমি ইন্ডিয়ান লোকজন কিন্তু আমি এই প্রশ্নটি আপনার কাছে আমি করতে চাই, শেষ করি, যে এই ইন্ডিয়ার বিষয়ে প্রশ্নটি করতে চাই। সেটি হলো যে এই বৈঠকের দিকে শুধুমাত্র ইউরোপ, ইউক্রেন, আমেরিকা, রাশিয়া নয়, খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করবে ইন্ডিয়া। কারণ আমরা দেখেছি যে মোদি তো নানামুখী তৎপরতা চালাচ্ছেন। তিনি চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে যেমন সম্পর্ক বাড়ানোর চেষ্টা করেন, তিনি জেলেন্সকিকেও ফোন দিয়েছেন। অর্থাৎ তিনি যারা ভিকটিম তাদেরও সহানুভূতি চাইছেন। সেক্ষেত্রে ট্রাম্প, পুতিন কি এমন কোনো সময়ক্ষেপণ কিংবা এমন কোনো কিছু ট্রাম্পকে বলতে পারেন যে যেহেতু আমরা পজিটিভ ওয়েতে হাঁটছি, তুমি ইন্ডিয়া কিংবা অন্য যেসব দেশ আমাদের কাছ থেকে তেল কিনে তাদের উপর চাপ যেটা দিতে চাচ্ছ সেটা দিও না? এইটা ট্রাম্প বলবে না সরাসরি, কিন্তু এটাই ন্যাচারাল আউটকাম হতে যাবে। তখন ইন্ডিয়ান ডিপ্লোমেসিটা কাজ করছে, কারণ ইন্ডিয়া ইজ এ বিগ স্টেক দেয়ার, তাই না? লুজ $46 বিলিয়ন ওদের মধ্যে ইন্ডিয়ার ট্রেড সারপ্লাস আছে আমেরিকার সাথে। ইন্ডিয়া লুজ করবে, তো ইন্ডিয়াতে চাইবে ধরনের একটা কনক্লুশন আসা, যে অথবা এটাকে প্রলম্বিত করা। আপনি জানেন মানে ডুয়ালিটি কি, ইন্ডিয়া তো আমেরিকার কাছে চায়নার চেয়ে, এবং যে জায়গায় 25% এডিশনাল ট্যারিফ আরোপ করার ঘোষণা দিয়েছে ট্রাম্প, যদি তেল আনা বন্ধ না করে, একই সময় কিন্তু চায়নার উপরে সেটা আরোপ করছে না। চায়না কিন্তু আরো বেশি তেল আমদানি করে ইয়ের থেকে, ওদের 90 বাড়িয়ে দিচ্ছে। এবং এইটাই ইন্ডিয়া চাচ্ছে যে একটু সময় ক্ষেপণ। আর যে সমস্ত ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ মানে বাড়ানোর চেষ্টা করে, যেমন ইন্ডিয়ান এগ্রিকালচার, আমি মোদিকে লাইক করি সেই ব্যাপারে। সে একটি ন্যাশনাল ডিফেন্স, তার এগ্রিকালচার বিগ সেক্টর। এখন যদি আমেরিকান ইম্পোর্ট করা আনতে যাচ্ছে অথবা সেটি করতে যাচ্ছে, তাহলে ডোমেস্টিক ফার্মারদের এটা বিরাট ভাবে প্রভাবিত করবে। কিন্তু এট দি সেম টাইম আপনাকে মনে রাখতে হবে, ইন্ডিয়া অলসো প্লেইং ডবল রোল, তাই না? সে আপনি রাশিয়ার সাথে সম্পর্ক তো অনেক বছরের পুরনো সম্পর্ক, ওদের মধ্যে ডিফেন্স ট্রিটি আছে, আবার এট দি সেম টাইম ওরা আমেরিকার সাথে ওদের সম্পর্ক ভালো। এখন তো দুই দিকে গেম প্লে করতে মাইন্ড ক্যাপচার করে গেছে, ইন সেন্স আমি বলবো দুই দিকে ওদের সামলাতে হচ্ছে। কিন্তু আলটিমেটলি ওইটার দিকে একটা রাশিয়ান গোল হলো যে ইন্ডিয়াকে আরো কাছে নিয়ে আসা। আর চায়নার বেলা যেটা হচ্ছে, চায়না কিন্তু আপনি যদি দেখেন, চায়না কিন্তু যুদ্ধে জড়াতে চায়নি, মানে চায়না বাণিজ্য দিয়ে দুনিয়াকে শাসন করতে চায়, এবং সেটাই তারা করছে। যদি ডোনাল্ড ট্রাম্প সত্যি পারতো যে ট্যারিফের মাধ্যমে চায়নাকে কাবু করা যেত, তাহলে সে করতো, কিন্তু পারবে না। কারণ এখানে অনেক ধরনের সম্পর্ক জড়িয়ে আছে, এবং এই জিনিসটা করতে গিয়ে যে চায়না, আপনি জানেন যে 7 বছর পরে মোদি চায়নাতে যাচ্ছে, তারা কিন্তু চিরশত্রু, তারা তাদের বর্ডার ডিসপিউট আছে, যুদ্ধ হয়েছে কয়েকবার। এখন মোদি সেখানে হাত বাড়াচ্ছে, মোদিও প্র্যাগম্যাটিক চিন্তা করছে যে আমার কোন দিকে সুবিধা বেশি, বাণিজ্য কার মাধ্যমে হবে, আমার দেশের জনগণ কোনভাবে ভালো থাকবে। এই যদি হয় এবং ট্যারিফ যদি সত্যি আরোপ করে, এটা কিন্তু ইন্ডিয়াকে চায়নার কাছাকাছি নিয়ে যাবে। আর রাশিয়া তো ইন্ডিয়ার পুরনো বন্ধু, এটা আরো মজবুত হবে। যে কথাটা আপনি বললেন, পুতিন বলেছে হয়তো ভারতে আসবে, আর তো মোদি যাবে না, সে যাচ্ছে। এই যে ওদের যে সামিট হবে, যে চায়না সাংহাই চায়না একটা জোন আছে, সে মিটিং এ ওরা যাবে। তো এই ভূ রাজনৈতিক ব্যাপারটা আপনাকে ডোনাল্ড ট্রাম্পকে ডেফিনেটলি মনে রাখতে হবে। এবং এশিয়া যে নিউ পাওয়ার ইমার্জিং, তাই না? যে এশিয়ান অঞ্চলে, যে সাউথ এশিয়া, এই যে এই সমুদ্র, এবং ওই জায়গায় কিন্তু চায়না অলরেডি তাদের মিলিটারি প্রেজেন্স এমন অবস্থায় আছে, আমেরিকা কিন্তু একটু নাজুক অবস্থায় আছে। এই জন্য আমেরিকান ভারতকে দরকার, যাতে চায়নাকে ঠেকা দেওয়া যায়, সাউথ এশিয়ান বা এশিয়ান কান্ট্রি গুলো যেখানে আছে ওদেরকে কন্ট্রোল করা যায় ইন্ডিয়ার মাধ্যমে। সেটা আপনি দেখেছেন বাংলাদেশ করেছে গত 15 বছর শেখ হাসিনার মাধ্যমে। তো এই ব্যাপারগুলো কিন্তু মানে সামনাসামনি নেই টেবিলের উপরে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে এটা সবার মনের মধ্যেই কাজ করছে। যেটা কাজ করছে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভাইজারের মধ্যে, এবং এটা কাজ করছে অফকোর্স পুতিন। বা পুতিনের হোমওয়ার্ক করে আসতেছে, সে জানে কি চাবে, কি সে অবজেক্টিভ কি কি সে অ্যাচিভ করতে চায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো একটা কথা বলে দেয়, কিন্তু আমার সাবকনসিয়াসলি কেন একটা মনে হচ্ছে, এটা আপনার হাসি লাগবে, আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প মাথার মধ্যে
সে নোবেল প্রাইজ পেতে চায়। জি, আমিও ঠিক একই কথা। আমি একটু মোহাম্মদ মালিক আপনার কাছে শুনি এটি। সেটা হলো যে এই বৈঠকের দিকে যেমন আমরা বলছিলাম অনেকে তাকিয়ে আছেন, ঠিক একইভাবে এই বৈঠকের দিকে একটা আলোচনা আছে, সেটা হলো নোবেল প্রাইজ। কারণ এর মধ্যে আমরা জানি পাকিস্তান, কম্বোডিয়া, ইসরায়েল তাকে নোবেল প্রাইজের জন্য নমিনেশনের ঘোষণা দিয়েছে এবং তিনি কম্বোডিয়া, থাইল্যান্ডের যুদ্ধ ছোট পরিসরে সেটি থামানোর কথা বলছেন। পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ থামানোর কথা তিনি বলছেন, ইন্ডিয়া অস্বীকার করছে। পাকিস্তান তো তাকে নমিনেশন দেওয়ার কথাই বলছে। আমরা জানি যে গাজা যুদ্ধ হয়তো ডিসেম্বরে যেহেতু নোবেল প্রাইজটা ঘোষণা হবে, ডিসেম্বরের আগে বন্ধ হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। একমাত্র জায়গা হতে পারে বড় পরিসরে নোবেল পুরস্কার পাওয়ার জন্য যদি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা থামানো যায়, এবং সত্যিকারে যদি থামানো যায় তিনি আসলে যোগ্য এটি পাওয়ার জন্য অনেকেই মনে করেন। আমি আপনার কাছে জানতে চাইবো, সেই নোবেল প্রাইজের বিষয়টি মাথায় রেখে যদি আপনি কাজ করেন তাহলে তো আসলে কিছু কিছু জায়গায় আপনাকে ছাড় দেওয়ার বিষয়গুলো কিংবা সঠিক কাজটা কি করা হবে? জি, দেখুন, অর্থাৎ আপনি যখন কোন একটা বিষয় নিয়ে কাজ করবেন, আপনার মাইন্ড সেট আপটা যদি এমন থাকে যে কোন একটা বিশেষ অর্থাৎ একটা মানে প্রিমোটিভ একটা জিনিস নিয়ে আপনি কাজ করছেন, তাই না? হয়তো মানে আপনার ভিজিবল হলো এইটা আপনি করছেন, কিন্তু আপনার পিছনে একটা উদ্দেশ্য আছে যে এই কাজটি করছেন আপনি বিকজ অফ দ্যাট ওয়ান। তো সেটা যদি থাকে তাহলে কিন্তু যে কাজটা আপনি করছেন সেই কাজটি কিন্তু আপনি যেভাবে করার কথা ছিল সেইভাবে করবেন না। সামহোয়ার এট সাম পয়েন্ট ইউ উইল হ্যাভ টু কম্প্রোমাইজ, বিকজ আপনার তো উদ্দেশ্য আপনি সেটা পাবেন, সেটা পাওয়ার জন্য করছেন। কাজে এই বিষয়টা ট্রাম্পের মধ্যে যে কাজ করছে না তা নয়, এবং এটাই হওয়ার কথা। কারণ ট্রাম্প যেটি এখন ভাবছেন যে তিনি নিজেকে গ্লোবাল মানে পিস মেকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। তার মানে তিনি পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন বলছেন। কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যে বিরোধ দেখা দিল মোস্ট রিসেন্টলি, সেটাকে বন্ধ করে দিয়েছেন তিনি। তারপরে আপনার এখন ইউক্রেন যুদ্ধটা যদি তিনি ট্রাম্পকে মানে পুতিনকে জিতিয়ে হলেও ইউক্রেনকে মানে মানে বলি দিয়ে হলেও যদি এটা বন্ধ করতে পারেন, তাহলে আর রইল শুধু গাজা। এটি নাও যদি হয় তবে এতগুলো সাকসেসের ফলে তিনি কিন্তু একটা মানে নিজেকে একটা বৈধ দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন যে তার নোবেল প্রাইজ পাওয়া দরকার। যেমন ধরেন তিনি তো আবার নাটকও খুব করতে পারেন, নাটক পছন্দ করেন। তিনি কি বলছেন, না না না, আমার এই নোবেল প্রাইজের প্রতি আমার কোনো মোহ নেই, আমি চাচ্ছি পৃথিবীতে শান্তি। আমি একটা নিউ মানে পলিসি নিয়ে আসছে, যে লিডারশিপের নিউ পলিসি ফর্মুলেট করতে যাচ্ছি। কাজে ওই নরওয়ে থেকে আমার অ্যাফার্মেশন আসলো কি না আসলো তাতে কিছুই যায় আসে না, কিন্তু তা নয়, ওই অ্যাফার্মেশনটার জন্যই তিনি এত কিছু করছেন, মুখে যাই বলুন না কেন। আর এর ফলে হবে কি, তার হয়তো নোবেল প্রাইজ পাওয়া হতে পারে, নট আনলাইকলি, এটা হতেই পারে। বেশ কয়েকটি দেশ তো বাই দিস টাইম সমর্থন দিয়ে দিয়েছেন, তো পাবেন। তার আসলে উদ্দেশ্য হলো যে নিকট অতীতে যে দুইজন প্রেসিডেন্ট নোবেল পেয়েছেন, কার্টার এবং ওবামা, তো ওবামা যদি নোবেল প্রাইজ পেতে পারে তাহলে ওয়াই নট হিম, তিনি কেন পাবেন না? তিনি তো আরো ভ্যালিড দাবিদার, এটা ভাবেন, যোগ্যতা তার বেশি। তো সেই জন্য আমি চিন্তা করছি, অ্যাকচুয়ালি আই এম ওরিড অ্যাবাউট ইউক্রেন। কেমন? কারণ রাশিয়াও কিন্তু একটা ভালো পুতিন কিন্তু একটা অ্যাডভান্টেজেস পজিশন আছে। আমেরিকার কি গোল ছিল, কবির হাসান ভাই শুরুতে যেটি বলেছেন, আমেরিকার গোল ছিল ইউক্রেনকে প্রভোগ করা যুদ্ধের জন্য। কি জন্য? এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা এবং ইউরোপ তার মিত্ররা রাশিয়াকে পুরো বিশ্ব থেকে আইসোলেট করে দিবে, তাকে দুর্বল করে দিবে, একটা পঙ্গু জাতিতে পরিণত করবে রাশিয়াকে, বিশ্ব রাজনীতির মঞ্চ থেকে রাশিয়াকে দূরে সরিয়ে দেবে। কিন্তু সেটি পারে নাই। এই যে কালকে সামিট হচ্ছে, সেই সামিটে প্রমাণ হচ্ছে যে রাশিয়া বা পুতিন আবার বিশ্ব রাজনীতিতে আরো পাকাপোক্ত খেলোয়াড় হিসেবে আবির্ভাব হতে যাচ্ছে। তার এই সামিটটা তাকে সেই স্বীকৃতি আপনি দিচ্ছেন। কাজে রাশিয়ার এখানে হারানোর কিছু নেই। ওই যে যে অলরেডি তার দখল আছে, মোটামুটি 2টি অঞ্চল, তো ডনবাস অঞ্চল তো প্রায় পুরোটাই, আর খেরসন এবং জাফরুজিয়া তো তার 2/3 এসে গেছে। এবং সে দেখবেন এটাও চাবে যে এই 4টি অঞ্চলই আমি চাই দিয়ে তারপরে, এবং একটা পর্যায়ে হয়তো
ইউক্রেনকে রাজি হতে পারেন, দেয়ার ইজ নো ওয়ে। কারণ আমেরিকা যদি না চায়, ইউক্রেন কাকে নিয়ে কি দিয়ে যুদ্ধ করবে, তার অর্থাৎ সেই 4টা শক্তিটা অঞ্চলের জায়গায় সেটি সামনের বছর 5টা তাই না? অঞ্চল হতে পারে। কাজেই এমন পৃথিবীতে এরকম বহু লোক আছে যারা নিজের স্বার্থের জন্য যদি কাউকে খুন করতে হয় সেটা করে ফেলতে পারে, এরকম লোক কিন্তু আছে এখানে। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনারও নিশ্চয়ই মনে আছে যে আমরা যদি বাংলাদেশের প্রসঙ্গ একটু টানি, যে বাংলাদেশেও এরকম একজনকে বলা হয়েছিল যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেন, আপনিও শান্তিতে নোবেল পুরস্কার পাবেন। এবং তখন গণহারে একদিকে নির্বাচন সামনে, মুসলিম সিম্পেথি, অন্যদিকে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিলে মাদার অফ হিউম্যানিটি, নানা ধরনের প্রশংসা পাওয়া যায়। নোবেল কাজ করে, নোবেল পেতে সবাই চান, নোবেল পুরস্কার প্রাপ্তদেরকে সবাই সম্মানের আসনে বসান, বাংলাদেশেও বসানো হয়েছে। এবং সেটা চাওয়াটা আসলে দোষের কিছু না। না, যাওয়ার দোষের কিছু না। জি, দোষের কিন্তু কিছু চাওয়াটা আপনি পাবেন কিভাবে, দোষের এটা হতে পারে এথিক্যালি। কবির ভাই কিছু বলবেন বোধহয়। জি, জি। আমি জাস্ট একটা শেয়ার করছি মানিক ভাইয়ের সাথে, যেটা একটি সম্পর্ক হিসাবে, সেটা হলো যে তার নোবেল প্রাইজ পাওয়ার 100% ইচ্ছা, এবং সে নাটক করে, যেটা বললেন নাটকের কথা বলছে। কিন্তু এখানে একটা গুণগত পরিবর্তন আছে। এটা আপনি 10টা দেশে যদি তাকে নমিনেট করে, নমিনেশন হবে, কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয় না। ওদের নরওয়েতে ওদের কমিটি আছে, কমিটি ঠিক করে। তা আপনি যদি দুটো প্রেসিডেন্ট কথা বললেন, কার্টার পেয়েছে কিন্তু তখন একটা শান্তি চুক্তি করেছিল ইসরায়েল এবং প্যালেস্টাইনের মাধ্যমে। আর এই ওবামাকে দেওয়া হয়েছে নতুন আমেরিকান ব্ল্যাক প্রেসিডেন্ট হিসাবে। তাকে কিন্তু নোবেল প্রাইজ তাতে কেড়ে নেওয়া উচিত। তার হাতে যত রক্ত, অন্য কোনো আমেরিকান প্রেসিডেন্ট এত রক্ত নেই, এত রক্তক্ষরণ হয়েছে তার আমলে। এখন ডোনাল্ড ট্রাম্প আসলে, আমি সব বড়ের মনে, হি ডাজ নট লাইক ওয়ার, মানে সে কিন্তু আসলে যুদ্ধে জড়াতে চায় না। কিন্তু সে এমন একটা প্রেসিডেন্সি ডিপ স্টেট সে করেছে, সে তো আর সব ফরেন পলিসি করে না যে হ্যাঁ ডিকটেট করতে হবে, কিন্তু তার কাজকর্ম কি হবে, পলিসি, এগুলো তো তার পলিসি মেকাররা ঠিক করে। গাজাতে যেটা হয়েছে, এই ন্যারেটিভ আর কেউ আমেরিকা থামায় রাখতে পারতেছে না, যে অট্রসিটি হয়েছে, যে ইসরায়েল ইজ আ ব্যাড গাই, এইটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং এইটা কিন্তু ইউরোপকে ওদের ডিএনএ তে, ওদের সাবকনসিয়াস করে গিয়ে আঘাত করছে। এবং আপনারা জানেন এক এক করে অনেক দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার পথে রয়েছে। সে পেয়ে যেত, আপনারা মনে করেন যেটা ওর একটা শান্তি চুক্তি হলো, এটা কিন্তু তার জন্য নাপ না এনিমোর, যদি সে গাজার ইয়াটাকে কন্ট্রোল না করতে পারে, গাজার অট্রসিটি যদি ইসরায়েলের মাধ্যমে বন্ধ করতে পারে, এবং যে বাংলাদেশ যেটা বললেন সেটা সে করবে। কারণ আমেরিকা যদি অস্ত্র সাপ্লাই বন্ধ করে দেয়, গাজা যুদ্ধ বন্ধ, মানে স্টপ হয়েছে 5 ডেজের মধ্যে। কারণ ইসরায়েলের ভিতরে এত অস্ত্র তৈরি করতে ফেসিলিটিও না, কন্টিনিউয়াসলি আমেরিকা অস্ত্র সাপ্লাই দিয়ে যাচ্ছে। না, এই ক্ষেত্রে তো ডক্টর কবির হাসান একটা বিষয় আছে, সেটি হলো যে বন্ধ করে, আমেরিকা যদি বন্ধ করে, প্যালেস্তাইনের তো এই ক্ষমতা নেই যে ইসরায়েল এর সাথে যুদ্ধ করে জিতবে, যদি অন্য দেশগুলো সহায়তা না করে। তো সেই ক্ষেত্রে যদি অন্য মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো প্যালেস্তাইনকে সমর্থন করে, ইসরায়েলকে আমেরিকা সমর্থন করবে, এটাই তো একটা সরল সমীকরণ। না, বাট অন্য দেশগুলো কোনোভাবে সমর্থন করবে না। ওরা আসলে এত বছর যদি ওরা চাইতো ওআইসি কান্ট্রি গুলো যে প্যালেস্টাইনের একটা সমাধান হতে, অনেক এক সমাধান হয়ে যেত। যদি সৌদি আরব যদি রেজ ভয়েস করে যে না, স্টপ ইট, মানে তার এই যে কিছু কিছু ইম্পর্টেন্ট কান্ট্রি আছে, তারা সব চুপ করে আছে, কারণ তারা তাদের গদি বাঁচানোর জন্য তারা ব্যস্ত। এবং ইসরায়েল কিন্তু হুমকি দিয়েছে, সিট টাইট, ডোন্ট ডু এনিথিং। কারণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, ওদের হয়তো ইনার সার্কেল আছে, যেটা আমরা দেখেছি ইরানের বেলায়, হয়তো তুমি আমাদের কাছে না শোনো, এই গদি লুজ ইট, আমার আমেরিকার দরকার নেই। এইভাবে ওদের মানে গোয়েন্দা ব্যবস্থা এমন ইন্টেলিজেন্সটা এতটাই শক্তিশালী, এই ব্যাপারটা কিন্তু আপনার মনে রাখতে হবে, তারা এটা মনে রাখেন। এটা যদি করতো এই ওআইসি, এটা আমার সবচেয়ে বড় দুঃখ লাগে জানেন, এই ইসরায়েলের অট্রসিটি নিয়ে, গাজায় যে গণহত্যা আছে, এটা নিয়ে অন্য দেশগুলো, মুসলিম দেশ ছাড়া মুসলিম দেশগুলো যেভাবে কথা বলছে, ইনক্লুডিং পোপ মানে সে নির্বাচিত হওয়ার পরপরই সে গাজা সম্পর্কে কথা বলছে, কিন্তু এই কথাগুলো আমাদের ধর্মীয় নেতাদের মুখ থেকে শুনতেছি না, যে ওয়ার্ড স্কেলে সেটা বলার জন্য। এটা বলে দুঃখজনক। টার্কির কথাই বলেন, টার্কি কোড হ্যাভ সেড, মানে ইফেক্টিভলি, নট মানে মুখে কথা বলার মতো না। এটা তো ঠিক যে মধ্যপ্রাচ্যের অনেক দেশই চায় না প্যালেস্তাইন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাক। মধ্যপ্রাচ্যের অনেক দেশই চায় না, তাদের কাছেও অনেকের কাছে বিরক্তির কারণ, মুখে তারা বলতে পারেন না, কারণ সহানুভূতির জায়গা কিংবা অন্যান্য বিষয়গুলো। অঙ্ক বলে যে মধ্যপ্রাচ্যের অনেক দেশই এই প্যালেস্তাইনকে নিয়ে বিরক্ত হয়ে আছে, তারা মনে করে যে এটি না থাকলে অনেকটা বেটার। সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব। মোহাম্মদ মালিক, আপনি সম্ভবত কিছু একটা যুক্ত করতে চাইছেন। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হলো যে এই প্যালেস্টাইনকে সমর্থন করে
ইসরায়েল আর হামাস যুদ্ধ বন্ধ হবে না। ইসরায়েল এবং হামাস যুদ্ধ বন্ধ হতে পারে একমাত্র আমেরিকা পারে, ট্রাম্প পারে। জাস্ট যদি বলবেন, নেতানিয়াহু যদি কথা না শুনে সরবরাহ বন্ধ করে দেবেন। সরবরাহ যদি বন্ধ হয়ে যায়, ইসরায়েল যুদ্ধ করার আর কোনো সামর্থ্য ইসরায়েলের থাকবে না। মানে অটোমেটিক্যালি তাদের কাছে অস্ত্র নাই যে তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো প্যালেস্তাইনের সাথে। সেটা কতদিন পারবে? আমেরিকা যদি তার অর্থ এবং অস্ত্র দিয়ে সহযোগিতা বন্ধ করে দেয় টোটালি, যে আমি আর তোমাকে সহযোগিতা করবো না, তো ওকে, ইফ ইউ ডোন্ট স্টপ ফাইটিং, আই উইল স্টপ হিয়ার, রাইট হিয়ার আই এম স্টপ এভরিথিং। তো যখন এই কথাটা বলবে, তখন কিন্তু ইসরায়েল, তার কাছে এখন এই মুহূর্তে যে অস্ত্র আছে, কতদিন যুদ্ধ করবে সেটা দিয়ে, তাই না? Okay. আপনি যে উৎস মুখটা বন্ধ হয়ে যায়, কাজেই প্যালেস্টাইনকে সমর্থন করে নয়, আমেরিকা ইসরায়েলকে সমর্থন প্রত্যাহার করে নিলে হবে। যুদ্ধ চাই না বললেই হবে, তাহলেই যুদ্ধ বন্ধ হবে। রাইট। আর আরেকটা জিনিস যেটা বলছেন কবির ভাই, যেটা দুঃখের কথা বলে, সেটা আমাদেরও দুঃখের কথা, যে এতগুলো মুসলিম দেশ আছে, আরব বিশ্ব আছে, তারা কেউ এগিয়ে আসছে না কেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন, ইন্ডিয়াতে একটি খুব নিচু বর্ণের সম্প্রদায় আছে, তাদের বলে হরিজন সম্প্রদায়। সবাই তাদের খুব ঘৃণা করে, হিন্দুরা যারা অভিজাত হিন্দুরা মনে করো ওরা খুব নিচু জাতের। ঠিক আরব বিশ্বের মুসলমানরা প্যালেস্টাইনিদের ওইরকম হরিজন সম্প্রদায় মনে করে। কাজেই আমি তো মনে করি যে, দেখেন এখন ফ্রান্স ডিসিশন নিচে, তারা স্বীকৃতি দেবে, জার্মানি, কানাডা, কানাডা, ইউকে তারা তাই না? বলছে। হ্যাঁ। তাহলে দেখেন এখানে কিন্তু সৌদি আরব একটি কথাও বলছে না। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি না যে সৌদি আরব কিংবা অন্যান্য আরব বিশ্ব তারা চায় না একটা প্যালেস্টাইন রাষ্ট্র হোক, তাই না? আমরা তো সেটাই বুঝি। তো সেই জন্য আমি বলছি যে প্যালেস্টাইনকে সমর্থন করার দরকার নেই। ট্রাম্প সাহেব যদি বলেন যে যুদ্ধ বন্ধ হতে হবে, অন্তর থেকে বলেন, এবং তিনি বন্ধ At least মানে ইসরায়েল তো রাশিয়া না, ইসরায়েল রাশিয়া নয় যে তার সাথে এত নেগোসিয়েশনে যেতে হবে। এক্স্যাক্টলি, সেটা প্রকাশ করাই অনেক বড়। বলছি যে সেটা পেরে যদি উনি নোবেল প্রাইজ পান, স্বাগত জানাই আমরা তাকে। এবং সেটা যদি করতে পারেন তাহলে উনি ডেফিনেটলি নোবেল প্রাইজ পাবেন, আমি আপনাকে ব্যাট করছি। যে এত বড় যদি যুদ্ধ এটা বন্ধ করতে করার পর তো আসলে নোবেল পুরস্কার না পাওয়াটাই অন্যায় হয়ে যাবে। নোবেল পুরস্কার ওই বছর শান্তিতে যিনি পাবেন তাকে নিয়ে অনেক প্রশ্ন তোলার সুযোগ তৈরি হবে। প্রফেসর ডক্টর কবির হাসান, যেটি জানতে চাই সেটি হলো, ক্যালিফোর্নিয়া নতুন করে বলছে যে টেক্সাসে যদি তুমি রেস্ট্রিক্টিং করো আমিও কিন্তু করব। গেভিন নিউসম তিনি হুঙ্কার ছাড়ছেন, হবে কি, মানে সম্ভব? এটা সম্ভব এই কারণে, আমি আপনাকে একটা কথা বলি, জেরিমিন্ডারিংটা কিন্তু একটা পলিটিক্যাল প্রসেস, প্রত্যেকটা পার্টি প্লে করে। যে পার্টি ক্ষমতা থাকে ওদের মতো করে সাজাতে চেষ্টা করে যাতে ওরা ম্যাক্সিমাম সিট জিতে আসে। কিন্তু এইবার সমস্যাটা হলো যে ডোনাল্ড ট্রাম্প বলছে গিভ মি 5 সিটস, এটা কখনো আমেরিকান প্রেসিডেন্ট করেনি। তার মানে এটা নগ্ন হস্তক্ষেপ একটা নরমাল ইলেকটোরাল প্রসেসে, এবং এটা হবে। মানে সব প্রেসিডেন্টই তো করেছেন, কিন্তু তলে তলে করেছেন। দলে দলে কখনো প্রেসিডেন্ট সরাসরি বলেনি গিভ মি মাই 5 সিটস ফ্রম টেক্সাস, এইভাবে বলেনি যে ডিকটেট করা। সে সব জায়গায় ডিকটেট, ডিসিতে ওরে নামিয়ে দিয়েছে, সেনাবাহিনী নামিয়ে দিয়েছে, সব দেশে কন্ট্রোল। যে ডেমোক্রেটিক ডিকটেটরশিপ, সেটা কিন্তু আমেরিকাতে কখনোই ছিল না। প্রেসিডেন্টের অসম্ভব পাওয়ার, কিন্তু প্রেসিডেন্ট নিজের মধ্যে একটা চেক এন্ড ব্যালেন্স থাকে, কোন পাওয়ারটা সে অ্যাপ্লাই করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একেবারে নগ্ন হয়ে গেছে। এই নগ্নতার কারণে আমার মনে হয় গেভিন নিউসাম এটা করবে, এবং করলে এখানে 5 সিট লুজ করবে, ওখানে রিপাবলিকানরা 5 সিট লুজ করবে। কারণ মিড টার্ম ইলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনলি ওয়ে ইউ ক্যান কন্টেন ডোনাল্ড ট্রাম্প ইজ টু লুজ ওয়ান অফ দ্য সিট, ইদার সিনেট অর কংগ্রেস। এটা বিগ হাই স্টেক, এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও জানেন। যদি একটা কংগ্রেস হারায় তাহলে হয়তো ধরে রাখেন যে তাকে আবার ইমপিচ করবে। সে এই সমস্ত জুজু ভয় তার মনের মধ্যে আছে, সে কোনো জিনিস ল পাস করতে পারবে না। বেসিক্যালি এটা তখন হবে যে প্রেসিডেন্ট ডিকটেট বাই এক্সিকিউটিভ অর্ডার, কারণ আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে চালাতে পারেন, সুপ্রিম কোর্ট আপনার পক্ষে আছে। এটা আমেরিকার গণতন্ত্রের জন্য লং টার্মে খুব ভালো না, কারণ ইনস্টিটিউশন গুলো দুর্বল করে দিয়েছেন, কংগ্রেসকে দুর্বল করে দিয়েছেন, ফেডারেল কোর্ট সিস্টেমকে দুর্বল করে দিয়েছেন। তাহলে যে চেক এন্ড ব্যালেন্স, যে কারণে আমেরিকা একটা মডেল যে রেস্ট অফ দি ওয়ার্ল্ড, এটা তো আর আমরা হারাচ্ছি। এটা আমাদের জন্য একটা দুঃখের ব্যাপার। জি, আমরা এই মোহাম্মদ মালিক, আমরা টেক্সাসে যেটা দেখেছিলাম যে যখন ডেমোক্রেটরা পালিয়ে গেলেন তখন তো তাদেরকে ধরে আনার জন্য এফবিআই কে বলা হলো, অন্যদেরকে বলা হলো, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সেখানে ছিল। কিন্তু এখন ক্যালিফোর্নিয়ার গভর্নর হাতে তো আর রাষ্ট্রীয় ক্ষমতা নেই, তার স্টেটের মধ্যে তার ক্ষমতা আছে। তারা করতে চাইলেন, সেখান থেকে আবার রিপাবলিকানরা পালিয়ে গেল, তখন কি হবে? মালিক ভাই আপনি বলার আগে
প্রত্যেকটা স্টেটের একটা ডিফারেন্ট ল আছে, ডিস্টিং করে। যে ক্যালিফোর্নিয়াটা ওরা ইট উইল বি ইজিয়ার ফর দেম টু ডু ইট মোর দেন টেক্সাসে কোরাম বলে একটা কথা আছে। এরকম না যে এটা কিন্তু ওদের মেজরিটি, এখানে মেজরিটির কারণে ওরা পারছে না, কারণ কোরাম হয় না বলে ডেমোক্রেটদের আনতেই হবে, তা নাহলে ভোট করতে পারবে না, ভোট হলে জিতে যাবে, কিন্তু সে পরিস্থিতিতে ওরা যেতে পারছে না। সরি, মানে না ঠিক আছে, আমি ওই কথাটাই বলতে চাচ্ছিলাম যে ক্যালিফোর্নিয়ার বিষয়টা টোটালি ডিফারেন্ট। ওখানে কোরামের কোনো সমস্যা নেই, কারণ ওখানে মাত্র 9টি আসন এখন ইয়েতে রিপাবলিকান পার্টিদের। তো সেখানে গভর্নর চাইলে যে প্রসেসটা আছে সেই প্রসেসটা অনুসরণ করা মাস মোর ইজিয়ার দেন টেক্সাস। টেক্সাসে যেমন কোরামটা দরকার ছিল, এখানে কোরামের দরকার পড়বে না। আর ক্যালিফোর্নিয়াতে আপনার যে মোট কথা হলো যে মানে কোনো মহল থেকে কোনো প্রতিরোধ গভর্নর পাবেন না, কারণ এন্টার স্টেটটাই ডেমোক্রেটিক। আপনার ভোটার বলেন, আপনার মানে ল মেকার্স বলেন, সবকিছু তার অনুকূলে আছে। কাজেই আমার মনে হয় এটা পারবেন এবং করা উচিত। যেটা কবির হাসান ভাই সুন্দর করে বলেছেন কিন্তু, যে আমেরিকার গণতন্ত্র বা শাসন ব্যবস্থার বিউটিটা কি, এটা কেন অনুসরণীয়? বিকজ অফ দিস চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম। তো যখনই 3টা অঙ্গই একজনের কাছে থাকে তখন কিন্তু সেই চেক অ্যান্ড ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। তখনই কিন্তু গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তার ডিক্টেটর হওয়ার মতো সব অনুকূল পরিবেশ চলে আসে, যেটি ট্রাম্প করছেন। পুরোপুরি ডিক্টেটরিয়াল কায়দায় তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্ট হয়েও তিনি কাজ করছেন ডিক্টেটরের মতো, সব এক্সিকিউটিভ অর্ডার দিয়ে। তো এটা বন্ধ হওয়ার মতো একটা মাত্র উপায় আছে, এই মিড টার্ম ইলেকশনে অ্যাটলিস্ট হাউসটা কিংবা সিনেটটা একটু যদি চলে যায়, তাহলে তার যে মানে একাধিপত্য, যা খুশি তাই করার, অর্থাৎ সম্রাট হিসাবে, কিং হিসাবে তার যে এখন আধিপত্যটা আছে, এটি বন্ধ হয়। এটি বন্ধ হলে হবে কি, আমেরিকার ভালো, জনগণের জন্য ভালো, আমরা সবাই ভালো থাকবো তখন আর কি। জি, অনেকটা চেক এন্ড ব্যালেন্স তৈরি হওয়াটাই গুরুত্বপূর্ণ। যদি প্রেসিডেন্ট নিজের ইচ্ছে মতো হয়তো খেয়াল খুশি মতো সবকিছু তখন করতে পারবেন না। যদিও আরো অনেক স্টেট বলছে যে তারাও সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ নেবে। নিউ ইয়র্কের গভর্নরও বলছিলেন কোথাও কোথাও হয়তো সম্ভব হবে, কোথাও কোথাও আইনি জটিলতায় সেটি মিড টার্মের আগে সম্ভব হবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে সময় আছে, মানে আমাদের দেখার সময় আছে, যদিও অনুষ্ঠানের সময় আর নেই। এবং সেই কারণে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাতে হচ্ছে আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।